এখন আমরা কথা বলবো কন্টেন্ট রাইটারের দক্ষতা ও প্রস্তুতি নিয়ে। কন্টেন্ট রাইটারের কতগুলো দক্ষতা খুবই জরুরি, যেমন সমৃদ্ধ শব্দভাণ্ডার ও ভাষা জ্ঞান। আমরা এর আগেই কয়েকটা বিষয় আলোচনা করেছি, তার মধ্যে ভাষা জ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা জ্ঞান কেন জরুরি সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। এরপরে গবেষণা করার দক্ষতা। ব্যাপারটা হচ্ছে আপনি যখন বিভিন্ন বিষয়ে কন্টেন্ট লিখবেন তখন আপনাকে সেই বিষয়গুলো গবেষণা করে বের করতে হবে। গবেষণা এমন না যে আপনাকে দূর দূরান্তে কোথাও যেতে হবে বা অনেক ধরনের জটিল কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বর্তমান সময়ের অধিকাংশ গবেষণায় আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে বা গুগল সার্চ করেই বের করে ফেলতে পারবেন। তো এই দক্ষতাটা আপনার অবশ্যই থাকতে হবে। অনেকেই আছে ধরেন বেসিক ওয়েবসাইটটাও ঠিকমতো ব্রাউজ করতে পারেন না। যেমন আমাদের এর আগের এআই এর হাতে খড়ি বা এআই দক্ষতা কোর্সে অনেকেই কিভাবে ওয়েবসাইটে লগ ইন করতে হয় সেই বিষয়ের জন্য তাদের সাহায্যের প্রয়োজন হতো। তো যারা আসলে একটা ওয়েবসাইট থেকে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে তথ্য বের করতে হয়, এই বিষয়টাতেও যারা অনভিজ্ঞ তারা কিন্তু আসলে ভালো কন্টেন্ট রাইটার হতে পারবে না। কন্টেন্ট রাইটার হতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে একদম সেরা সেরা অংশগুলো, সেরা সেরা তথ্যগুলোকে খুঁজে বের করতে হবে। এই দক্ষতাটা আসলে আপনাকে অন্য কেউ শেখাতে পারবে না। আপনাকে নিজেকে বারবার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ে তথ্যগুলো খুঁজে বের করার যেই আগ্রহ, সেইগুলো আপনার নিজের মধ্যে থাকতে হবে। তো দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এসইও জ্ঞান। এটা সাংবাদিকদের ক্ষেত্রে বলা হয় নোজ ফর নিউজ, অর্থাৎ সাংবাদিকতার নাক বা সংবাদের নাক। ধরেন আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমাদের চারপাশে যা ঘটে সবই কিন্তু খবর না। কোন জিনিসটা খবর হবে আর কোনটা খবর হবে না সেইটা যে বুঝতে পারবে সেই একজন ভালো সাংবাদিক। বর্তমান সময়ে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা আসলে খুবই দুস্থ, কারণ গণমাধ্যমগুলোতে এমন সব সাংবাদিকেরা এখন কাজ করেন যাদের আসলে এই নোজ ফর নিউজ বিষয়টা নেই। ধরেন সোশ্যাল মিডিয়ায় কোনো একজন তারকা বা সে আদৌ সেই অর্থে তারকাও না, মানে উঠতি হয়তো কোনো জনপ্রিয় নাম বা হয়তো লোকে আলোচনা করছে তাকে নিয়ে, এই জন্যই তার সামান্য কোনো একটা ফেসবুক স্ট্যাটাসকে ঘিরেও বর্তমান গণমাধ্যমে, মূলধারার গণমাধ্যমে নিউজ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আসলে নিউজ এলিমেন্ট না। ব্যাপারটা ছিল এরকম যে কুকুর মানুষকে কামড়ালে সেটা খবর নয়, মানুষ কুকুরকে কামড়ালে সেটাই খবর। তার মানে কি, কুকুর মানুষকে কামড়াবে এটাই স্বাভাবিক। তো এরকম স্বাভাবিক ঘটনা যদি আপনার চারপাশে ঘটতে থাকে তাহলে সেটা কখনো নিউজ হবে না। কিন্তু কোনো মানুষ যদি কুকুরকে কামড়ায় তখন সেটা একটা অস্বাভাবিক ঘটনা এবং সেইটা নিউজ হতে পারে। কন্টেন্টের ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে এসইও জ্ঞান, অর্থাৎ কোন টপিকে আপনি কন্টেন্টটা লিখবেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, এর পেছনে নিশ্চয়ই কিছু এসইও এলিমেন্ট থাকবে। এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিষয়টাকে সহজ করে বললে মানে সার্চ ইঞ্জিনে যেন আপনার কন্টেন্টটা সহজে উপরের দিকে উঠে আসে, বা আপনার অডিয়েন্স ওই বিষয় সম্পর্কে যদি গুগলে বা অন্য কোথাও সার্চ করে বা ইউটিউবে সার্চ করে তাহলে যেন আপনার কন্টেন্টটাকে প্রথম দিকে পায়। তো এরকম কোন বিষয়ে আপনি কন্টেন্ট লিখবেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়গুলোতে আপনার একটা সেন্স থাকতে হবে, একটা ন্যূনতম ধারণা থাকতে হবে। একজন দক্ষ সাংবাদিক যেমন তার মানে সুদূর প্রসারী চিন্তা দিয়ে বা গন্ধ শুকে সেখান থেকে একটা খুব সেরা সংবাদ গল্প বের করে নিয়ে আসতে পারে, একজন সেরা কন্টেন্ট রাইটারও আসলে এরকম তার কন্টেন্টের এসইও বিবেচনা করে বা কন্টেন্টের ভ্যালু বিবেচনা করে কোনো একটা কন্টেন্ট লিখতে পারে। তো এটা গেল এসইও জ্ঞান। এরপরে কন্টেন্ট কাঠামো তৈরি করার ক্ষমতা। কন্টেন্ট কাঠামোর মধ্যে যদি কোনো একটা কাঠামোর মধ্যে যদি আপনি কন্টেন্টকে না লেখেন তাহলে আসলে আপনার কন্টেন্টটা অনেকটাই এলোমেলো হয়ে যাবে। এই জন্যই আমরা এই অধ্যায়ের প্রথম দিকে বেশ কয়েকটা কাঠামো নিয়ে কথা বলেছি, যেমন পিরামিড কাঠামো, উল্টা পিরামিড কাঠামো, বালুঘড়ি কাঠামো। তো এই কাঠামোগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি খুব ভালো একটা কন্টেন্ট লিখতে পারবেন। এছাড়াও আমরা 3 অ্যাক্ট স্ট্রাকচার, ফ্রেম স্টোরি স্ট্রাকচার, এরকম আরও বেশ কয়েকটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। আপনি যদি ফিকশন ঘরানার কন্টেন্ট লিখেন তাহলে এই কাঠামোগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে সৃজনশীলতা। কন্টেন্ট রাইটার হিসেবে আপনার মধ্যে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। আপনি যদি সবসময় অন্যের লেখা কপি করে বা আরেকজনের লেখা চুরি করে এনে নিজের নামে চালিয়ে দিতে চান তাহলে আপনি আসলে খুব বেশি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। হয়তো প্রথম দিকে 2-1টা ভিডিও বা 2-1টা লেখা আপনার খুব জনপ্রিয় হতে পারে, কিন্তু আপনি লং রানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এরপরে পাঠককে বোঝার ক্ষমতা। আমরা টার্গেট অডিয়েন্সের চ্যাপ্টারে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছি। আপনি যদি আপনার পাঠককে ঠিকমতো বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টের যে মূল উদ্দেশ্য সেটাই ব্যর্থ হবে।
আপনার আগে পাঠককে বুঝতে হবে, আপনার পাঠকের চাহিদা কী, পাঠকের সমস্যা কী এবং তারা কি সমাধান চাচ্ছে সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখেই কন্টেন্টটা লিখতে হবে। এরপরে সময়সীমা মেনে কাজ করার দক্ষতা। অনেক সময় দেখা যায় কোনো একটা টপিক খুবই ট্রেন্ডিং এবং ওই টপিকটা মানে ডিমান্ড করছে যে আজকের মধ্যেই সেটাকে পাবলিশ করতে হবে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন টপিক এসেছে, ধরেন সেই ঘটনাটা 2-1 দিন পরেও প্রাসঙ্গিক না। যেমন এই বছরের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় একটা ভয়াবহ দাবানল তৈরি হয়েছিল। এখন তো জানেনই সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড আসার সাথে সাথে হয়তো 2-1 দিন স্থায়ী হওয়ার আগেই নতুন আর একটা ট্রেন্ড এসে সেই জায়গাটা দখল করে নেয়। এখন আপনি ধরেন ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ার বা দাবানল নিয়ে একটা কন্টেন্ট লিখবেন, এখন আপনি দাবানল বিষয়ে রিসার্চ করতেই যদি আপনার 1 সপ্তাহ সময় লেগে যায়, তখন ওই টপিকটা কিন্তু ভাইরাল থেকে আউট অফ মাইন্ড হয়ে যাবে। তখন হয়তো আপনি অনেক ভালো করে লেখা একটা দাবানলের ভিডিও দিলেও মানুষ সেই ভিডিওটা খুব বেশি দেখতে চাবে না। এই জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময়সীমা মেনে বা খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করার একটা যোগ্যতা আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে। এরপরে আর একটা বিষয় হচ্ছে মাল্টি ফরম্যাট কন্টেন্ট দক্ষতা। এই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে লং ফর্ম কন্টেন্টের তুলনায় শর্ট ফর্ম কন্টেন্টের চাহিদা অনেক বেশি। এখন আপনি হয়তো অনেক দীর্ঘ লম্বা কন্টেন্ট লিখতে খুব পারদর্শী, কিন্তু আপনি সেই একটা 10 মিনিটের ভিডিওকে আপনি 2 মিনিটের মধ্যে পুরো জিস্ট বিষয়টা বর্ণনা করতে আপনি পারেন না, তাহলে কিন্তু আপনার এই মাল্টি ফরম্যাট কন্টেন্টে দক্ষতা হলো না। আপনাকে এমন দক্ষতা অর্জন করতে হবে যাতে ওই মূল বিষয়টা আপনি 10 মিনিটেও বলতে পারেন, 2 মিনিটেও বলতে পারেন, আবার প্রয়োজন মতো আপনি 30 সেকেন্ডেও ওই বিষয়টাকে উপস্থাপন করতে পারেন। তো এটাই হচ্ছে আসলে মাল্টি ফরম্যাটে কন্টেন্ট লেখার বা কন্টেন্ট ক্রিয়েশনের দক্ষতা। এই বিষয়গুলো আসলে একজন কন্টেন্ট রাইটারের মধ্যে থাকা আবশ্যক। এরপরে কন্টেন্ট রাইটারের মানসিক প্রস্তুতি। কন্টেন্ট রাইটারকে ধৈর্যশীল হতে হবে। ধরেন আপনি কন্টেন্ট লেখার জন্য একটা টপিক সিলেক্ট করেছেন, কিন্তু আপনি গুগল সার্চ করে বা উপরিতলে যেই তথ্যগুলো পাচ্ছেন সেখান থেকে কিছুতেই আপনার কন্টেন্টের যেই মূল আলোচ্য বিষয় সেটার জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনি কন্টেন্টটা লেখার জন্য যেই পরিমাণ সময় ব্যয় করবেন বলে ভেবেছিলেন বা যেই পরিমাণ পরিশ্রম দিতে হবে আপনি ধারণা করেছিলেন, তার চেয়ে হয়তো অনেক বেশি পরিশ্রম আপনাকে দিতে হবে। আরেকটা ব্যাপারে ধৈর্যশীল হতে হবে, সেটা হচ্ছে আমরা অনেকেই ইউটিউবে 1-2টা ভিডিও আপলোড করেই মনে করি যে আমার ভিউ হচ্ছে না কেন বা আমার কন্টেন্ট বেশি মানুষ দেখছে না কেন। এটা আসলে একটা ম্যারাথনের মতো। আপনি আসলে 1-2টা কন্টেন্ট লিখে কখনোই অডিয়েন্সের সামনে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে পারবেন না। এর জন্য হয়তো আপনাকে 50টা, 100টা, 150 বা 200 বা এরকম শতাধিক কন্টেন্ট আপনাকে লিখতে হবে, শতাধিক কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে একটা সময় গিয়ে হয়তো আপনার কন্টেন্ট দর্শকের কাছে পৌঁছাবে। তো এই জন্য কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে সকল উপায়ে আপনাকে সবসময় ধৈর্যশীল হতে হবে। আপনার যদি পর্যাপ্ত ধৈর্য না থাকে, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটিং আপনার জন্য উপযুক্ত পেশা নাও হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে শিখতে আগ্রহী থাকা। কারণ কি, প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ধরনের টুলস আসছে। যেমন আমি 2017 সালে যখন কন্টেন্ট রাইটিং শুরু করেছিলাম, তখন আমি একভাবে লিখতাম। এখন ধরেন এআই এর সহায়তা নিয়ে আমি অন্যভাবে লিখছি। আমি 2022 সাল থেকে এআই ব্যবহার করি, কিন্তু 2022 থেকে 2025 সালের মধ্যে এআই এরও এত নতুন নতুন ভ্যারিয়েশন এসেছে, আমি যদি প্রতিনিয়ত এই বিষয়গুলো শিখতে না থাকতাম, তাহলে আমি এখন অনেক পিছিয়ে যেতাম। যেমন আমি চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি, কিন্তু আমি অন্যদিকে ধরেন জিমিনি বা কোপাইলট বা আরও অন্যান্য বিভিন্ন অ্যাপ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। দেখা যাচ্ছে আমি চ্যাটজিপিটিতে প্রিমিয়াম ভার্সনে যেই ফিচারগুলো পাচ্ছি না, অন্য কোনো কোম্পানি হয়তো ফ্রি ভার্সনে তার চেয়ে অনেক বেশি উন্নত একটা ফিচার যোগ করে দিল। তো এই জন্য আপনাকে সবসময় নতুন নতুন টুল বা নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন সিস্টেম সম্পর্কে জানতে হবে। এছাড়া লেখালেখির ক্ষেত্রেও ধরেন আমি দীর্ঘদিন থেকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আসছি, কিন্তু ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে টাকা দিয়ে সফটওয়্যারটা কেনার পরেও আমি যে সুবিধা পাচ্ছি না, অন্য কোনো সফটওয়্যার হয়তো ফ্রিতে সেই সুবিধাগুলো দিয়ে দিচ্ছে। তো এই জন্য আপনাকে শুধু লেখার দক্ষতা না, আপনি যেই টুলগুলো ব্যবহার করবেন সেই সব ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখতে হবে। এরপরে কৌতূহলী মনোভাব। এই যে শেখার ব্যাপারটা আসলে এই কৌতূহলী মনোভাব থেকেই আসে। আপনার মধ্যে যদি কৌতূহল না থাকে, তাহলে কিন্তু আপনি নতুন বিষয় শিখতেও পারবেন না। যেমন আমার মধ্যে সবসময় কৌতূহল কাজ করে যে এআই এর নতুন কি ট্রেন্ড আসলো বা লেখালেখির ক্ষেত্রে কোন নতুন টুল ব্যবহার করলে আমি খুব সহজে ভালোভাবে লিখতে পারবো। যেমন আমি আমার ক্যারিয়ারের দীর্ঘ 6 বছর আমি সরাসরি নিজে টাইপ করে লিখেছি। এরপর আমি একটা টুলের সন্ধান পেলাম যেটাতে আমি জাস্ট ভয়েস কমান্ড করে
খুব সুন্দর বাংলা লিখতে পারবো। ভয়েস কমান্ড করে ইংরেজি লেখা এটা অনেক ধরনের অনেক পপুলার অ্যাপ আছে, কিন্তু বাংলা লেখার জন্য আসলে খুব বেশি পপুলার বা খুব বেশি কার্যকর অ্যাপ বেশি ছিল না। কিন্তু আমি 2023 অথবা 24 সালের দিকে এরকম একটা অ্যাপ পেয়েছিলাম, যেটা আমি বাংলা বললে ও খুব কার্যকরভাবে অ্যাপটা লিখে ফেলতে পারতো। আমি যখন ওই অ্যাপটা পেলাম তখন কিন্তু আমার মানে কাজটা আসলে 10 ভাগের 2 ভাগ হয়ে গেল। তো এরকম আসলে আপনাকে কৌতূহলী মনোভাব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ফোরামে আপনাকে খুঁজতে হবে যে নতুন কি বিষয় বের হচ্ছে বা নতুন কি বিষয় আপনি জানতে পারেন, যেটা আপনার কন্টেন্ট রাইটিং ক্যারিয়ারকে আরও সহজ করবে। এরপরে সমালোচনা গ্রহণ করা। অনেকেই ধরেন সমালোচনা খুব বেশি ভালোভাবে নিতে পারে না, কিন্তু সমালোচনা গ্রহণ করাটা আসলে আপনার জন্য অত্যন্ত উপকারী। যেমন আমি প্রথম দিকে খুব ছোট ছোট কন্টেন্ট লিখতাম। আমার পরিকল্পনা ছিল আসলে আমি কি কেন কিভাবেতে 1-2 মিনিটের কন্টেন্ট লিখব, কিন্তু আমার দর্শক আসলে আমাকে বিভিন্ন সময় বলেছে তারা এই ছোট কন্টেন্ট দেখতে চায় না, তারা বড় কন্টেন্ট দেখতে চায়। তো এরকম আরও বিভিন্ন ধরনের গঠনমূলক সমালোচনা করেছে। সেখান থেকে আমি আসলে পরে আমার স্ট্যান্ডার্ডটা 8 থেকে 10 মিনিটের কন্টেন্টে নিয়ে এসেছি। তো এরকম বিভিন্ন বিষয় আছে যেই বিষয়গুলোতে আপনার দর্শকরা আপনাকে সমালোচনা করবে এবং সেখান থেকে আপনাকে সেই সমালোচনাগুলো গ্রহণ করে নিজেকে উন্নত করতে হবে। এরপরে ফোকাস ও শৃঙ্খলা। আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেই কন্টেন্টের মূল বিষয়ে আপনাকে সবসময় ফোকাস থাকতে হবে। এরপর ধরেন অধিকাংশ সময় কন্টেন্ট আপনি খুব জটিল কোনো কন্টেন্ট হলে একদিনে লিখে শেষ করতে পারবেন না। আপনার মধ্যে যদি পর্যাপ্ত শৃঙ্খলা না থাকে তাহলে আপনি এই একটা কন্টেন্ট লিখতে আপনার দীর্ঘ সময় লাগবে। যেমন আমি অনেক কন্টেন্ট আসলে বই পড়ে লিখেছি। এখন আমি যদি ধরেন আজকে পুরো বইয়ের অর্ধেক পড়ে ফেললাম, বাকি অর্ধেক পড়তে আমার 1 মাস সময় লাগলো। অথবা আমি পরের সময়গুলোতে বিশৃঙ্খল জীবনযাপন করার কারণে বই আর ঠিকমতো পড়াই হচ্ছে না। তাহলে কিন্তু আমার ওই ফোকাসটাও নষ্ট হলো, আমার কন্টেন্ট রাইটিংটাও অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মধ্যে চলে গেল। এরকম ক্ষেত্রে আসলে কন্টেন্ট রাইটিংয়ে খুব বেশি ভালো করা সম্ভব হয় না। কন্টেন্ট রাইটারের আরেকটা যেই মানসিক প্রস্তুতি থাকা দরকার সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে। হয়তো আপনার লেখা মনের মতো হবে না। আপনি হয়তো দিনের পর দিন একই কন্টেন্ট লিখছেন কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না। কিন্তু ওই সময়গুলোতে আপনাকে মেন্টালি অনেক টাফ থাকতে হবে। আপনার যদি মানসিক দৃঢ়তা না থাকে তাহলে আপনি আসলে কন্টেন্ট রাইটিংয়ে খুব বেশি ভালো করতে পারবেন না। এটা শুধু কন্টেন্ট রাইটিং না, আপনার মানসিক দৃঢ়তার উপর আসলে যে কোনো পেশায় সফল হওয়া নির্ভর করছে। কন্টেন্ট রাইটারের কিছু অভ্যাস থাকা জরুরি, যেমন নিয়মিত পড়ার অভ্যাস। আপনি যদি ভালো পাঠক না হন তাহলে আপনি কখনোই ভালো লেখক হতে পারবেন না। আপনার ভালো কন্টেন্ট লেখার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট দেখতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট পড়তে হবে। এরপরে রাফ খাতা বা নোটবুক রাখা। আপনি বিভিন্ন সময় বিভিন্ন গল্প, কবিতা, আর্টিকেল বা যে কোনো কিছু পড়ে বা যে কোনো কন্টেন্ট দেখে আপনার নিজের মাথায় বিভিন্ন আইডিয়া আসবে। এই আইডিয়াগুলোকে আপনার একটা জায়গায় টুকে রাখতে হবে। সেটা হতে পারে আপনার কোনো ফিজিক্যাল নোটবুক অথবা আপনার কোনো অনলাইন নোট টেকিং অ্যাপ। অ্যাপটা এমন হওয়া ভালো যাতে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা আপনার স্মার্টফোন সব জায়গা থেকেই আপনি ওই নোটবুক অ্যাপটাতে অ্যাক্সেস করতে পারেন। এরকম বেশ কিছু অ্যাপ আমি কোর্সের শেষের দিকে প্র্যাকটিক্যাল অংশে আপনাদেরকে দেখাবো। এরপরে রয়েছে প্রতিদিন নতুন কিছু শেখা বা লেখা। কন্টেন্ট রাইটিংয়ে আপনার ক্যারিয়ারটাকে আরও বেটার করতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন নতুন কোনো না কোনো কিছু শিখতে হবে। আপনি যদি নতুন কোনো কিছু শেখা থেকে বিরত হন বা আপনি যদি নতুন কিছু না শেখেন তাহলে আপনার ক্যারিয়ার একটা জায়গায় আটকে যাবে। গত 8 বছর যাবৎ আমি কি কেন কিভাবের জন্য প্রায় 7 শতাধিক কন্টেন্ট লিখেছি। এর বাইরেও আরও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আমি কন্টেন্ট লিখেছি। আমি যদি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় না জানতাম তাহলে কিন্তু আমি আমার দর্শকদের কাছে নতুন নতুন বিষয় উপস্থাপন করতে পারতাম না। আমার দর্শক সবসময় আমার কাছ থেকে ইউনিক কিছু চাহিদা ছিল বা সবসময় এমন কিছু জানতে চাইতো যে বিষয়টা আসলে অন্য কোথাও জানতো না। তো এইটা জানার জন্য, এটা দর্শককে জানানোর জন্য আমাকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বিষয় জানতে হয়েছে। তাই আপনি যদি নতুন নতুন বিষয় না জানেন তাহলে আপনার দ্বারা কখনোই অভিনব বা ইউনিক কোনো কন্টেন্ট লেখা সম্ভব হবে না। এরপরে অভিধান বা নতুন শব্দ জানা জরুরি। এটা আসলে ইংরেজি কন্টেন্টের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। বাংলা কন্টেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই। তবে আপনি চাইলে পুরনো এতদিন পর্যন্ত আপনার মাথায় যেই শব্দভাণ্ডার আছে সেটা দিয়েও লিখতে পারেন। তবে নতুন নতুন শব্দ জানা আপনার জন্য জরুরি। যেমন সাম্প্রতিক সময়ে জেনজি শব্দটা খুবই কিন্তু পপুলার। এটা জাস্ট 1 থেকে 1.5 বছর আগেও জেনজি শব্দটা খুব বেশি পপুলার ছিল না। তো জেনজি শব্দটা কিভাবে আসলো বা এটা উদাহরণ হিসেবে শুধু জেনজি বললাম। এরকম আরও বিভিন্ন টপিক, বিভিন্ন টার্ম আসবে যেই শব্দগুলো, যেই বিষয়গুলো আপনি না জানলে আসলে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক থাকবেন না। তো এরকম হচ্ছে আরেকটা ব্যাপার, শোনা ও বলার অনুশীলন করা।
আপনি যেমন অন্যের কন্টেন্ট শুনবেন, একইভাবে আপনাকে বলার জন্য প্র্যাকটিস করতে হবে। আমি যেমন আমার কন্টেন্টগুলো নিজে লিখি, আবার আমি সেই কন্টেন্টগুলো মুখে বলে আমার দর্শককে জানাই। তো আপনিও যদি একইভাবে কন্টেন্ট আপনার দর্শকের জন্য আপনি রিড আউট করতে চান বা আপনার কন্টেন্টে ভয়েস ওভার দিতে চান, তাহলে আপনাকে শোনা এবং বলার প্র্যাকটিস করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার কন্টেন্ট রাইটিংয়ের সাথে এটা সরাসরি সম্পৃক্ত না, তবে আপনার ব্রেনকে আরও বেশি শার্প রাখতে হলে আপনাকে শব্দজট ও কুইজ খেলতে হবে। দেখবেন বিভিন্ন সময় প্রথম আলো পত্রিকায় এরকম শব্দজটের বিভিন্ন পাজল থাকতো। এছাড়া আপনি অনলাইনে এরকম অনেক পাজল পাবেন, সুডোকু মেলাতে পারেন। তো এই জাতীয় কাজগুলো করলে কি হয়, আপনার ব্রেইন খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি কিছু চিন্তা করতে সক্ষম হয়। ধরেন আপনি কন্টেন্ট রাইটিংয়ের সময় অনেক জটিল একটা বিষয় সহজ করে আপনার ব্যাখ্যা করার প্রয়োজন পড়তেছে, কিন্তু আপনার ব্রেন যদি এই প্রসেসের সাথে খুব বেশি অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু আপনি অল্প সময়ে খুব প্রভাবশালী কিছু লিখতে পারবেন না। তো এই ছিল একজন কন্টেন্ট রাইটারের দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং কিছু অভ্যাস। আশা করি আপনারা এই বিষয়গুলো যদি অনুশীলন বা চর্চা করতে পারেন, তাহলে আপনারাও একজন ভালো কন্টেন্ট রাইটার হয়ে উঠতে পারবেন। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।